আজকে আমরা পড়ব দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ। র্যাপিড রিডারের দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ লিখেছেন লাল বিহারী দে। লাল বিহারী দে একজন বিশিষ্ট জার্নালিস্ট, মেনলি তিনি জার্নালিস্ট ছিলেন। তাছাড়া তিনি একজন ইংরেজি সাহিত্যের একজন বাঙালি বিশিষ্ট লেখক। তদানীন্তন সময়ে তিনি এক সময়, তার জন্ম হয়েছিল তোমার বর্ধমানের কাছেই একটা জায়গায়, আর এই লেখক মুর্শিদাবাদের ওই বহরমপুরের যে কলেজিয়েট স্কুল আছে সেই স্কুলের অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। তাছাড়া মুর্শিদাবাদের আরও যে সমস্ত কলেজ আছে সেই সমস্ত কলেজে প্রফেসর, অ্যাজ এ প্রফেসর ইংলিশের তিনি পড়িয়েছেন। তাছাড়া তিনি আরও বেশি তার এটা ছিল, ভালো লাগার বিষয় ছিল ফকটেল। অর্থাৎ একটা সময় তোমরা হয়তো এখন শুনবে না, কিন্তু আমরা আগে দেখেছি যে মানুষ অনেক গল্প জানতো, বাড়ির দিদিমা ঠাকুমারা খুব অনেক গল্প জানতো। তো একটা সময় কি হতো, সেই গল্পগুলো সন্ধ্যাবেলায় তারা কিন্তু শোনাতো। এর কোনো লিখিত রূপ ছিল না, কোনো বইয়ে পাওয়া যেত না। বাচ্চারা বসতো, আমরাও শুনেছি, কাহানি বলতো, সেই সমস্ত জিনিস আমরা শুনেছি। এই বিষয়ের পরে তিনি খুব আগ্রহী ছিলেন এবং তিনি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করতেন এবং কালেকশন করে সেগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। আজকে যে গল্পটা আমরা পড়ছি, এই গল্পটা প্রথম পাবলিশড হয়েছিল 1883 খ্রিস্টাব্দে এবং পরবর্তীতে 1912 সালে আরও কিছু ছবি ইলাস্ট্রেশন যুক্ত করা হয়েছিল এই গল্পের সঙ্গে, বইটার সঙ্গে। এবং এই গল্পটা 12 নম্বর গল্প, তার লেখার গল্পের মধ্যে এটা তার 12 নম্বর গল্প। এবং এই গল্পটা নেওয়া হয়েছে যে বই, যে সংকলন তিনি করেছিলেন, গল্পের সংকলন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে তোমার একজন মহিলার কাছ থেকে তিনি কালেকশন করেছিলেন, একজন ব্রাহ্মণের কাছ থেকে কালেকশন করেছিলেন। সেই কালেকশন বইটার নাম দিয়েছিলেন তিনি ফকটেলস অফ বেঙ্গল, বাংলার লোককথা, ফকটেলস অফ বেঙ্গল। এই যে বইটা তিনি লিপিবদ্ধ করেছিলেন, লিখেছিলেন, সেই বইয়ের 12 নম্বর গল্প হচ্ছে এই গল্পটা, দ্য ঘোস্ট অফ ব্রাহ্মণ। তো বেশ, এই গল্পে চলে যাই। দেখো, once on a time there lived a poor ব্রাহ্মণ। একটা সময় একজন গরিব ব্রাহ্মণ বসবাস করতেন। who not being কুলীন, তিনি কুলীন না হওয়ায় found it the hardest thing in the world to get married। কুলীন না হওয়ার জন্য তার মনে হয়েছিল যে বিবাহ করাটা সবথেকে পৃথিবীতে কঠিন কাজ। কুলীনটা কি? কুলীন হচ্ছে ব্রাহ্মণদেরই মধ্যে একটা শ্রেণী বিভাজন। কুলীন মানে একটু উচ্চ সম্প্রদায়, কিন্তু সেই ব্রাহ্মণ ছিল, কিন্তু কুলীন ব্রাহ্মণ ছিলেন না। ফলে তার ক্ষেত্রে বিবাহ করাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। কারণ দেখো, পরে আমরা কারণটা বুঝতে পারবো। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি। এবং তিনি মানুষজনের কাছে গেলেন, অর্থাৎ রিচ পিপল, ধনী ব্যক্তিদের কাছে গেলেন তার বিবাহের জন্য, ধনী ব্যক্তিদের কাছে গেলেন। অ্যান্ড বেগড অফ দেম, এবং তাদের কাছে প্রায় অনুনয় বিনয় করলেন, ভিক্ষা প্রার্থনা করলেন, টু গিভ হিম মানি, তাকে টাকা দেওয়ার জন্য, দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ, যাতে সে বিবাহ করতে পারে। অর্থাৎ একটু উল্টো ছিল, এখনকার যেটা আমরা দেখতে পাই তার থেকে একটু উল্টো ছিল, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং বিবাহ করার জন্য বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা পয়সা দরকার ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্স অফ দ্য ওয়েডিং, এবং এই টাকা পয়সাটা বিবাহের খরচের জন্য নয়, অনুষ্ঠানের খরচের জন্য নয়। অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড, অর্থাৎ বধূর বাবা মাকে দেওয়ার জন্য টাকাটা দরকার হতো। অর্থাৎ যে বিবাহ করত
তাকে সেই মেয়ের বাবাকে টাকা দিতে হতো। পণপ্রথা ঠিক উল্টো ছিল, অর্থাৎ যাকে বিয়ে করবে তার বাবা মাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট টাকা দিতে হতো। সেই টাকাটা কিন্তু এই গরিব ব্রাহ্মণের কাছে ছিল না। হি বেগড ফ্রম ডোর টু ডোর। টাকা নাই বলে কি বিয়ে তো করতে হবে? তো একে কুলিন পাচ্ছে না, মেয়ে পাচ্ছে না, তা টাকা তো জোগাড় করতেই হবে। তাহলে হি বেগড ফ্রম ডোর টু ডোর, সে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলো। অ্যান্ড ফ্ল্যাটার্ড মেনি রিচ ফক, অর্থাৎ ফ্ল্যাটার মানে হচ্ছে তোষামোদ করা, খুব অনুনয় বিনয় করে বলা, তোষামোদ করা। ফ্ল্যাটার্ড মেনি রিচ ফক, অনেক বড়লোক বা ধনী সম্প্রদায়ের মানুষজনকে সে তোষামোদ করলো। অ্যান্ড অ্যাট লাস্ট, এবং এইরকম করতে করতে একটা সময় শেষে গিয়ে সাকসিডেড ইন স্ক্র্যাপিং টুগেদার দ্য সাম নিডেড, এবং সে সফল হলো এই হ্যান্ডসাম যে অ্যামাউন্টটা দরকার ছিল সেই টাকাটা জোগাড় করতে বা একত্রিত করতে। দ্য ওয়েডিং টুক প্লেস ইন ডিউ টাইম, বিবাহটা যথাসময়েই হলো। অ্যান্ড ব্রট হোম হিজ ওয়াইফ টু হিজ মাদার, এবং বিবাহ করে সে তার নতুন বউকে তার মায়ের কাছে নিয়ে এলো। আফটার এ শর্ট টাইম, কিছুদিন পর, হি সেড টু হিজ মাদার, সে তার মাকে বলল, মাদার, মা, আই হ্যাভ নো মিনস টু সাপোর্ট ইউ অ্যান্ড মাই ওয়াইফ, আমার এমন কোনো পন্থা নাই, এমন কোনো মাধ্যম নেই, ইনকামের মাধ্যম বলতে চাইছে, যে আমি তোমাকে এবং আমার ওয়াইফকে দেখাশোনা করতে পারবো, মানে খরচ যেটা দুজন ছিল বা তিনজন হয়ে গেছে, তিনজনের খরচটা আমি চালাতে পারবো। তখন তিনি তারপরে বলছেন, আই মাস্ট দেয়ারফোর, আমি অবশ্যই ফলে গো টু ডিস্টেন্ট কান্ট্রিজ, অনেক দূরের দেশে যাব, টু গেট মানি, টাকা জোগাড় করতে, সামহাও অর আদার, যেভাবেই হোক না কেন, সামহাও মানে যে কোনো উপায়ে, যেভাবেই হোক না কেন বিদেশে গিয়ে কাজ করে, যে পন্থাতেই হোক না কেন আমি সেখানে গিয়ে অর্থ উপার্জন করব। অ্যান্ড আই মে বি অ্যাওয়ে ফর ইয়ার্স, এবং এটার জন্য, এই অর্থ উপার্জনের জন্য আমাকে কয়েক বছর হয়তো এই গ্রামের বাইরে, আমাকে সেই বিদেশে থাকতে হবে। ফর আই ওন্ট রিটার্ন টিল আই গেট এ গুড সাম, এবং আমি ফিরতে পারবো না যতক্ষণ না আমি একটা ভালো অ্যামাউন্টের টাকা রোজগার করতে পারছি। ইন দ্য মিন টাইম, এরই মধ্যে, ইন দ্য মিন টাইম মানে ইতিমধ্যে বা এরই মধ্যে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, আমি তোমাকে দেব, যাওয়ার আগে বলছে, যাওয়ার আগে আমার কাছে যা আছে, যেটুকু আছে, আই উইল গিভ ইউ হোয়াট আই হ্যাভ, যেটা আমার আছে সেটা আমি তোমাকে দেব। ইউ মেক দ্য বেস্ট অফ ইট, এবং তুমি চেষ্টা করবে সেই টাকাটা নিয়ে যতটা সম্ভব সংসারটাকে পরিচালনা করতে ভালোভাবে, ওই টাকার মধ্যেই তোমাকে চালাতে হবে। তাই বলছে মেক দ্য বেস্ট অফ ইট অ্যান্ড টেক কেয়ার অফ মাই ওয়াইফ, এবং আমার ওয়াইফের তুমি যত্ন নিও, দেখাশোনা করো। দ্য ব্রাহ্মণ রিসিভিং হিজ মাদার্স ব্লেসিংস, ব্রাহ্মণ কী করলো, তার মায়ের আশীর্বাদ নিয়ে, ব্লেসিংস মিন্স আশীর্বাদ, সেট আউট অন হিজ ট্রাভেলস, সে তার যাত্রা ভ্রমণ শুরু করলো। সেট আউট মানে শুরু করা, যাত্রা শুরু করা। ইন দ্য ইভিনিং, বিকেলবেলায়, অফ দ্যাট ভেরি ডে, ওই দিনই বিকেলবেলায়, এ ঘোস্ট, অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স অফ দ্য ব্রাহ্মণ, একটা ভূত, একটা প্রেতাত্মা বা ভূত, এ ঘোস্ট অ্যাজিউমিং দ্য এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স, একই রকম তার অ্যাপিয়ারেন্স, একই রকম সে দেখতে, একই রকম তার কথা, মানে ঠিক তার ব্রাহ্মণের রূপ ধারণ করে, কেম ইনটু দ্য হাউস, সেই বাড়িতে চলে এলো। দ্য নিউলি ম্যারিড ওম্যান, সেই নতুন বিবাহিত মহিলা, থিঙ্কিং ইট ওয়াজ আর হাজব্যান্ড, এটাকে তার, সেই ব্যক্তিটাকে তার স্বামী ভেবে, সেড, বলল, সেড টু হিম, তাকে বলল, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, এটা কিভাবে তুমি আবার এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? কেন ফিরে এলে? ইউ সেড
ইউ মাইট বি অ্যাওয়ে, তুমি বলেছিলে তুমি থাকবে ফর ইয়ার্স, অনেক বছর বাইরে থাকবে। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, তুমি তোমার মনটা কেন পরিবর্তন করলে? তুমি তো বলে গেছিলে যে তুমি অর্থ উপার্জন করতে যাচ্ছ, বেশ কয়েক বছর সেখানে থাকতে হবে, আর এরই মধ্যে তুমি চলে এলে, তোমার মনের পরিবর্তনের কারণ কি? তখন বলছে ইউ সেড, না তখন ই বলছে, ঘোস্ট বলছে, দ্য ঘোস্ট সেড টুডে ইজ নট এ লাকি ডে, আজকের দিনটা লাকি দিন নয়, শুভকর নয়। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, তার জন্যই আমি বাড়ি চলে এলাম। বিসাইডস আই হ্যাভ অলরেডি গট সাম মানি, তাছাড়া, বিসাইডস বলতে এখানে তাছাড়া আমি কিছু টাকা পেয়ে গেলাম, তাই চলে এলাম। দ্য মাদার ডিড নট ডাউট, মাও কিন্তু সন্দেহ করতে পারলো না। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, এটা তার সন্তান ছাড়া অন্য কিছু সন্দেহ করতে পারলো না। এখানে বাট মানে ছাড়া, মাও বুঝতে পারলো না। কী করে বুঝবে? সেই ব্যক্তি তো সেই ভূতটা তো সেই ব্রাহ্মণের রূপ ধারণ করেছে, অর্থাৎ ওর যা বৈশিষ্ট্য সব কিছু ওর মধ্যে আছে, কোনো কিছু পার্থক্য নেই, তাহলে বোঝার কথাও নাই, তাই বুঝতেও পারলো না। তখন বলছে সো দ্য ঘোস্ট লিভড, ফলে সেই ভূতটা বসবাস করতে লাগলো ইন দ্য হাউস, সেই বাড়িতে, অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, যেন, অ্যাজ ইফ মানে যেন সে এই বাড়ির মালিক, ওনার মানে হচ্ছে মালিক। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড ওম্যান, এবং এমনভাবে বসবাস করতে লাগলো যেন সেই হচ্ছে সেই বৃদ্ধ মহিলার সন্তান, ছেলে। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়ং ওম্যান, এবং সেই মহিলার স্বামী হিসাবে বসবাস করতে লাগলো। অ্যাজ দ্য ঘোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, যেহেতু সেই ভূতটা এবং সেই অরিজিনাল ব্রাহ্মণটা ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, একই রকম, একে অপরের একই রকম দেখতে, একই রকম কথাবার্তা, সব কিছু একই রকম। ইন এভরিথিং, প্রত্যেকটা জিনিসে, লাইক টু পিস, যেন দুটো মটরের দানা, টু পিস, যেমন মটরের দানা একই রকম হয় সেই রকম। অ্যান্ড দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য ঘোস্ট ওয়াজ দ্য রিয়াল ব্রাহ্মণ, এবং ওই তাদের গ্রামের যে সমস্ত প্রতিবেশীরা ছিল, সমস্ত প্রতিবেশী মানুষ ভাবলো যে এটাই হচ্ছে আসল ব্রাহ্মণ, ওকে কেউ সন্দেহ করতে পারলো না। তারপরে দেখো, আফটার সাম ইয়ার্স, কিছুদিন পর, দ্য ব্রাহ্মণ রিটার্নড হোম, ব্রাহ্মণ কিন্তু বাড়ি ফিরে এলো, ফ্রম হিজ ট্রাভেলস, তার সেই ভ্রমণ করতে যেখানে গিয়েছিল সেখান থেকে কিছুদিন পরে সেই ব্যক্তি কিন্তু ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, সে অবাক হয়ে গেল, তারই বাড়িতে তারই মতন দেখতে একজন ব্যক্তি বসবাস করছে, একদম অবিকল তার মতো দেখতে। দ্য ঘোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, ঘোস্ট ওই ভূতটা অরিজিনাল ব্রাহ্মণটাকে বলছে, ঘুরিয়ে ওকেই বলছে, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, কি উপলক্ষে, কি কারণে তুমি আমার বাড়িতে এসেছো? তখন ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল, অবাক হয়ে ও বলছে, হু অ্যাম আই, আমি কে মানে? হু অ্যাম আই, আমি কে মানে? রিপ্লাইড দ্য ব্রাহ্মণ উত্তর দিল, লেট মি আস্ক হু আর ইউ, তুমি আমাকে বলো তুমি কে। মানে আসল ব্রাহ্মণ বলছে, আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আমি কে মানে? আরে তুমি বলো তুমি কে। তখন বলছে, দিস ইজ মাই হাউস, এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই মাদার, এটা আমার মা। অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ,
এবং এটা হচ্ছে আমার স্ত্রী। দ্য ঘোস্ট সেড, সেই ভূতটা বলল, হোয়াই হেয়ারিন ইজ এ স্ট্রেঞ্জ থিং, এভরি ওয়ান নোজ দ্যাট দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই ওয়াইফ, অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স। তখন বলছে, ভূতটা বলছে, হোয়াই হেয়ারিন ইজ এ স্ট্রেঞ্জ থিং, খুব মজার ব্যাপার, অদ্ভুত ব্যাপার হচ্ছে এটা যে এভরি ওয়ান নোজ, প্রত্যেকটা মানুষই জানে দ্যাট দিস ইজ মাই হাউস, এটা হচ্ছে আমার বাড়ি। কে বলছে? ভূতটা বলছে যে এটা আমার বাড়ি, প্রত্যেকেই জানে, এই গ্রামের প্রত্যেকেই জানে যে এটা আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, এটা আমার স্ত্রী, অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, এবং উনি হচ্ছেন, ওই বৃদ্ধ মহিলা হচ্ছে আমার মা। অ্যান্ড আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে বসবাস করছি অনেক দিন ধরে, এই গ্রামে বসবাস করছি। অ্যান্ড ইউ প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস, আর তুমি অভিনয় করছো, তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি। অ্যান্ড দ্যাট ওম্যান ইজ ইয়োর ওয়াইফ, আর এই মহিলা তোমার বউ। ইয়োর হেড মাস্ট হ্যাভ গট টার্নড, তোমার মাথা নিশ্চয়ই ঘুরে গেছে ব্রাহ্মণ। ঘুরিয়ে ব্রাহ্মণকে বলছে যে তোমার মাথা মনে হয় গেছে, তোমার মাথা ঘুরে গেছে, এই বাড়িটা আমার, এই বউটা আমার, আর এই বাড়ি এখানে বসবাস করছি আমি, গ্রামের লোক সবাই জানে এখানে আমি বসবাস করছি, তুমি কোথায় থেকে হঠাৎ করে এসে বলছে এটা আমার বাড়ি? তোমার মাথাটাই গেছে ব্রাহ্মণ, তোমার মাথা ঘুরে গেছে। তখন বলছে, সো সেইং দ্য ঘোস্ট ড্রোভ অ্যাওয়ে দ্য ব্রাহ্মণ ফ্রম হিজ হাউস, এই কথা বলে সেই ভূতটা কিন্তু ব্রাহ্মণকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। দ্য ব্রাহ্মণ বিকেম মিউট উইথ ওন্ডার, ব্রাহ্মণ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। ওন্ডার মানে অবাক হওয়া, বিস্ময়কর অবস্থা। হি ডিড নট নো হোয়াট টু ডু, সে বুঝতে পারলো না যে তার কি করা উচিত, সে এখন কি করবে। তারই বাড়ি, তার বাড়ি, তার বউ, তার মা, তাদের জন্য সে কাজ করতে গেছিলো, ইনকাম করতে গেছিলো, এসে দেখে আর সে কিছুই নাই, সবই গেছে হাতছাড়া হয়ে। সে হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, এবং তার মাথা কাজ করছে না, এবং কি করতে হবে সে বুঝতে পারছে না। অ্যাট লাস্ট হি থট, এবং ঠিক এরকম অবস্থায় শেষে তার মাথায় এলো, সে ভাবলো হিমসেলফ অফ গোয়িং টু দ্য কিং, সে ভাবলো রাজার কাছে যাবে, অ্যান্ড অফ লেইং হিজ কেস বিফোর হিম, এবং তার এই বিষয়টা, তার এই কেসটা সে রাজার সামনে রাখবে। লেইং মানে রাখা। দ্য কিং স দ্য ঘোস্ট, রাজা, ঘোষ ব্রাহ্মণ, রাজা সেই ভূত ব্রাহ্মণটাকে দেখলো, অর্থাৎ যে ভূতটা ব্রাহ্মণের রূপ ধারণ করেছে তাকেও দেখলো, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্রাহ্মণ, এবং আসল ব্রাহ্মণকেও সে দেখল। অ্যান্ড দ্য ওয়ান ওয়াজ দ্য পিকচার অফ দ্য আদার, এবং রাজাও দেখে অবাক হয়ে গেল যে একই রকম দেখতে দুটো ব্যক্তি। সে দেখছে যে একজন আরেকজনের পিকচার, মানে একজন আরেকজনের ছবি, ছবি যেমন হয় একই রকম, ঠিক যেন একজন আরেকজনের ছবি। সো হি ওয়াজ ইন এ ফিক্স অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং সো হি ওয়াজ ইন এ ফিক্স, অর্থাৎ সে তার মাথা ঠিক রাখতে পারলো না, অর্থাৎ সে বুঝতে পারলো না যে সে তার কী করা উচিত, তাই বলছে ফিক্স, মানে ফিক্স বলতে এখানে অপ্রীতিকর অবস্থা। অর্থাৎ সো হি ওয়াজ ইন এ ফিক্স, সে পড়ে গেল একটা কোথায়? অপ্রীতিকর অবস্থায়, এমন একটা অবস্থা যে অবস্থাকে সমাধান করা খুব মুশকিল, সেটাকে বলছে ইন এ ফিক্স। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং বুঝতে পারলো না যে কিভাবে তাদের এই ঝামেলা সমস্যার সমাধান করবে। ডে আফটার ডে দ্য ব্রাহ্মণ ওয়েন্ট টু দ্য কিং, দিনের পর দিন ব্রাহ্মণ রাজার কাছে গেল। অ্যান্ড বিশট হিম টু গিভ হিম ব্যাক হিজ ওয়াইফ, এবং মিনতি করলো, প্রার্থনা করলো তার হিম টু গিভ হিম ব্যাক হিজ হাউস, এবং রাজার কাছে প্রার্থনা করলো তার বাড়িটা যেন তাকে ফেরত দেওয়া হয়, হিজ ওয়াইফ, তার স্ত্রীকে যেন ফেরত দেওয়া হয়, অ্যান্ড হিজ মাদার, তার মাকে যেন ফেরত দেওয়া হয়। অ্যান্ড দ্য কিং, কিন্তু রাজা
নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম, এটা বুঝতে না পেরে যে তাকে কি বলা উচিত প্রত্যেক দিন, মানে রাজাও বুঝতে পারছে না যে ও ব্রাহ্মণ আমার কাছে আসছে, আজকে আসলো, আমি কি সমাধান করে তাকে কি উত্তর দিয়ে বাড়ি পাঠাবো, এটাও সে বুঝতে পারছে না। তাই বলছে নট নোয়িং হোয়াট টু সে এভরি টাইম পুট হিম অফ টু দ্য ফলোয়িং ডে, তাকে পরের দিনের জন্য তার কেসটাকে স্থগিত করে দিত। পুট অফ মানে হচ্ছে স্থগিত করা, অর্থাৎ বলতো ঠিক আছে তুমি আজকে থাক, কালকে এসো, কালকে তোমার বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমার মামলাটা নিয়ে আমি দেখব, আলোচনা হবে, আজকে যাও। প্রত্যেক দিনই একই কথা বলতো। এভরিডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, প্রত্যেক দিনই রাজা বলতো যে তুমি কালকে এসো। অ্যান্ড এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং, স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড। প্রত্যেক দিনই এভরিডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে, চলে যেত, ফ্রম দ্য প্যালেস, রাজার সেই রাজবাড়ি থেকে চলে যেত, উইপিং কাঁদতে কাঁদতে, কীভাবে যেত, কাঁদতে কাঁদতে যেত, অ্যান্ড স্ট্রাইকিং হিজ ফোরহেড উইথ দ্য পাম অফ হিজ হ্যান্ড, এবং মাথায় এইভাবে বাড়ি দিতে দিতে, মাথায় কপালে বাড়ি দিতে দিতে যেত, হায় আমার কী হলো, মানুষ যেমন করে না সেই রকম, মানে ওর কপালটা গেছে, বউ গেছে, বাড়ি গেছে, মা গেছে, সব গেছে, তাই সে চলে যেত। অ্যান্ড সেইং হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, হোয়াট এ উইকড ওয়ার্ল্ড দিস ইজ, কি প্রতারিত এই পৃথিবীটা, কি প্রতারিত এই পৃথিবীটা, বা খারাপ, মোরালি ব্যাড, এটা হচ্ছে উইকড, অর্থাৎ এই পৃথিবীটা কি খারাপ। আই অ্যাম ড্রাইভেন ফ্রম মাই ওন হাউস, আমাকেই তাড়িয়ে দেওয়া হলো আমার বাড়ি থেকে। অ্যান্ড অ্যানাদার ফেলো হ্যাজ টেকেন পজেশন অফ মাই হাউস, এবং আমার বাড়ির দখল নিল, অধিকার নিল অন্য একজন ব্যক্তি। অ্যান্ড অফ মাই ওয়াইফ, আমার ওয়াইফকেও নিয়ে নিল। অ্যান্ড হোয়াট এ কিং দিস ইজ, আর এই রাজাই বা কি, হি ডাজ নট ডু জাস্টিস, জাস্টিস জাস্টিস মানে বিচার, সে এই বিচারটাও করতে পারছে না যে কিভাবে আমার বাড়ি ফেরত দেবে, সেই বিচারটাও করতে পারছে না। প্রত্যেক দিন আমাকে তাড়িয়ে দিচ্ছে, পরের দিন এসো বলে আশা জাগাচ্ছে, আর প্রত্যেক দিন তাড়িয়ে দিচ্ছে। নাও ইট কেম টু পাস দ্যাট অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়েন্ট অ্যাওয়ে এভরি ডে ফ্রম দ্য কোর্ট আউটসাইড দ্য টাউন, he passed a spot at which a great many cowboys used to play. Cowboys মানে গরু চড়ায় এমন বালকেরা, তাদেরকে বলছে cowboys. Now it came to pass that as the Brahman went away every day, অর্থাৎ এখন কি ঘটলো, যে রাজপ্রাসাদে যেত, প্রত্যেক দিন রাজার কাছে যেত, তার কাছে অনুনয় বিনাদ করতো তার কেসটা এই করার জন্য, শুনানি করার জন্য, কিন্তু রাজা তার উপায় না দেখতে পেয়ে প্রত্যেক দিন ওকে তাড়িয়ে দিত। তাড়িয়ে দিত ঠিক না, বলতো যে তুমি কালকে এসো, আশা রাখতো, দিত, কিন্তু বলতো কালকে এসো। এইভাবে দিনের পর দিন চলছে। আর সেই ব্রাহ্মণটা কী করতো, একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সেই ব্যক্তি প্রত্যেক দিন সেই রাজার কোর্ট থেকে, শহরে রাজার কোর্ট থেকে সেই রাস্তা দিয়ে কিন্তু বাড়ি ফিরতো, এবং কাঁদতে কাঁদতে ফিরতো একটা নির্দিষ্ট জায়গায়। অ্যাট হুইচ এ গ্রেট মেনি কাউবয়েজ ইউজ টু প্লে, যে জায়গাটায় বেশ কিছু বালক ওখানে খেলাধুলা করত। দে লেট দ্য কাউজ গ্রেজ অন দ্য মেডো, তারা কী করতো, সেই বালকগুলো কী করতো, এক জায়গায় দাঁড়িয়ে তারা যে সমস্ত গরু নিয়ে আসতো সেই গরুগুলোকে চড়তে দিত, এবং তারা একত্রিত হতো হয়ে খেলাধুলা করতো। হোয়াইল দে দেমসেলফ মেড টুগেদার আন্ডার এ লার্জ ট্রি টু প্লে, যখন গরুগুলো তাদের সব চড়তে যেত, তখন তারা একটা গাছের নিচে জড়ো হতো খেলার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা কী খেলা খেলতো, রাজা রাজা খেলতো, অর্থাৎ কেউ তাদের মধ্যে একজন ইলেক্টেড হতো রাজা হিসেবে, কেউ মন্ত্রী হিসেবে, কেউ তার রাজার কর্মী হিসেবে, এইভাবে কিন্তু তারা সিলেক্ট করতো, এবং সেই রাজার অভিনয় করে সেই রাজার খেলা তারা খেলতো। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, একজন কাউবয় তাকে রাজা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। অ্যানাদার প্রাইম মিনিস্টার অর ভিজিয়ার, একজন কে নির্বাচিত করা হয়েছিল প্রাইম মিনিস্টার হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে, বা ভিজিয়ার মানে উজির বলা হয়, অর্থাৎ যে প্রধান কর্মী, রাজসভার প্রধান কর্মী, যাকে উজির বলা হতো।
হ্যাঁ, তাকে নির্বাচিত করা হতো। অ্যানাদার কোতোয়াল একজন নির্বাচিত হতো, অর পারফেক্ট প্রিফেক্ট অফ দ্য পুলিশ, এবং একজন অথবা পুলিশ হিসাবে একজনকে নির্বাচিত করা হতো। প্রিফেক্ট মানে হচ্ছে কর্তা, বিশেষ কর্তা, পুলিশের কর্তা নির্বাচিত করা হতো। অ্যান্ড আদার্স কনস্টেবলস, এবং আরও কিছু পেয়াদা নির্বাচিত করা হতো, মানে যেটাকে কনস্টেবলস বলা হয়, হ্যাঁ, যারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখবে, এরকম নির্বাচিত করা হয়েছিল। এভরি ডে ফর সেভারাল ডেজ টুগেদার দে শ দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং। তারা প্রত্যেক দিন দেখতে পেল ওই জায়গা দিয়ে সেই ব্রাহ্মণটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। ওয়ান ডে, একদিন, দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার, সেই রাজা, যে কাউবয়টা রাজার অভিনয় করছে, অর্থাৎ রাজার পদ পেয়েছে, সে তার ভিজিয়ারকে, উজিরকে বা প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলো, হোয়েদার হি নিউ হোয়াই দ্য ব্রাহ্মণ ওয়েপ্ট এভরিডে, যে সে জানে কি না যে ব্রাহ্মণ প্রতিদিন ওখানটা দিয়ে কাঁদতে কাঁদতে যায় কেন, এটা জানে কি না, তাকে জিজ্ঞেস করলো। অন দ্য ভিজিয়ার নট বিং অ্যাবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, যেহেতু ভিজিয়ার বা উজির সেই প্রশ্নের উত্তর দিতে সক্ষম ছিল না, মানে সে জানতো না, দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবল, কাউবয় কিং অর্থাৎ সেই রাজা একজন তার কনস্টেবলের মধ্যে একজন কনস্টেবলকে অর্ডার করলো, আদেশ করলো, টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তাকে যেন, তার কাছে যেন সেই ব্রাহ্মণটাকে নিয়ে আসা হয়। পেয়াদাকে বললো যে তুমি এক কাজ করো, ওই ব্রাহ্মণকে ধরে নিয়ে এসো, ও প্রত্যেকদিন কাঁদতে কাঁদতে যায়, ওকে ধরে নিয়ে এসো, তো ব্যাপারটা কী দেখি। রাজা বলল, মানে ও কাউবয় নিজেকে রাজা ভাবছে, রাজার অভিনয় করছে যেহেতু। ওয়ান অফ দেম ওয়েন্ট, তাদের মধ্যে একজন গেল, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে বলল, দ্য কিং রিকোয়ার্স ইয়োর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা তোমাকে এখনই উপস্থিত হতে বলেছে। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, ব্রাহ্মণ উত্তর দিল, হোয়াট ফর, কী জন্য? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি তো এইমাত্র রাজার কাছে এলাম। মানে ব্রাহ্মণ তো বুঝতে পারছে না, ব্রাহ্মণ ভাবছে কিং মানে সেই আসল কিং, তাই বলছে আমি তো এক্ষুনি রাজার কাছ থেকে এলাম, তাহলে আবার এখন কেন ডাকা হচ্ছে? অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং তো সে তো স্থগিত করে দিল আগামীকালের জন্য আমার শুনানিটা, ও তো কালকে আসতে বললো আমাকে উনি। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি অ্যাগেন, তাহলে আবার আমাকে কেন দরকার? তখন সেই ব্যক্তি কাউবয় বলছে, মানে যে কনস্টেবল হিসেবে গেছে, ইট ইজ আওয়ার কিং, এটা আমাদের রাজা, দ্যাট ওয়ান্টস ইউ, আওয়ার নিট হার্ড কিং রিজয়েন্ট দ্য রিট হার্ড কিং, এটা হচ্ছে আমাদের রাখাল রাজা। নিট হার্ড কিং বলতে রাখাল রাজা বলা হচ্ছে, তোমাদের সেই রাজা নয়, এটা হচ্ছে আমাদের রাখাল রাজা যে তোমাকে ডেকেছে। রিজয়েন্ট দ্য কনস্টেবল, হু ইজ নিট হার্ড কিং আস্কড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞেস করলো তোমাদের রাখাল রাজা কে? তখন বলছে, কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই, এসো এবং দেখো, এটাই ছিল উত্তর। তার মানে সেই কনস্টেবল তাকে বলল, ঠিক আছে তুমি এসো এবং তাহলে দেখতে পাবে। দ্য নিট হার্ড কিং দেন, তাকে নিয়ে গেল ওখানটায়। দ্য নিট হার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ, সেই রাখাল রাজা তাকে বলছে, ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, সে প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে কেন যায়? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন সেই ব্রাহ্মণ তার দুঃখের গল্পটা, দুঃখের কথাটা সেই রাখাল রাজাকে জানালো। দ্য নিট হার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল, সমস্ত ঘটনা শোনার পর, সে ব্রাহ্মণের কাছ থেকে শোনার পর বলল, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, তোমার বিষয়টা আমি বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ এগেন অল ইয়োর রাইটস, এখানে রাইটস মানে অধিকার, আমি তোমার সমস্ত অধিকার ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং, শুধু রাজার কাছে যাও, কেবলমাত্র রাজার কাছে যাও। অ্যান্ড আস্ক হিজ পারমিশন মি টু ডিসাইড ইয়োর কেস, এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে এসো যাতে আমি তোমার সমস্যাটা সমাধান করতে পারি বা তোমার কেসটা শুনানি করতে পারি, মানে আমি শুনানি করব, এই পারমিশনটা তুমি আসল রাজার কাছ থেকে নিয়ে এসো, সেই রাখাল রাজা তাকে বলল।
দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং অব দ্য কান্ট্রি। ব্রাহ্মণ তখন একটু আশার আলো দেখতে পেল, তাই সে চলে গেল আসল রাজার কাছে, তার রাজ্যের, তার দেশের আসল রাজার কাছে চলে গেল। অ্যান্ড বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং। এবং সে যাই হোক, সে কী করলো, হে ওয়েন্ট দ্য ব্রাহ্মণ ওয়েন্ট ব্যাক টু দ্য কিং কান্ট্রি, বেগড হিজ ম্যাজেস্টি টু সেন্ড হিজ কেস টু দ্য নিট হার্ট কিং। এবং বেগ টু দ্য ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে যে রাজাকে বলা হচ্ছে ম্যাজেস্টি, যার সর্বশক্তিমান, ওই রাজ্যে বা কান্ট্রিতে যে সর্বশক্তিমান তাকে ম্যাজেস্টি বলা হচ্ছে। সে তার কাছে গেল এবং বলল, সেই ম্যাজেস্টিকে অনুরোধ করলো যে তার কেসটা যেন রাখাল রাজার কাছে পাঠানো হয় সমাধানের জন্য। হু হ্যাড অফার টু ডিসাইড ইট, যে তাকে এই বিষয়টা সমাধান করার একটা অফার দিয়েছে, সুযোগ দিয়েছে। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজলড, রাজা যাকে এই কেসটা অবাক করে দিয়েছিল, তার মাথা ঘুরিয়ে দিয়েছিল, কী করে সমাধান করবে সে বুঝতে পারছিল না। গ্র্যান্টেড দ্য পারমিশন শট, অর্থাৎ সে তাকে অনুমতি দিল যে তার সমস্যাটা সে সমাধান করতে পারে। কারণ দেবেই তো, রাজা তো নিজেই সমাধান করতে পারছে না, কারণ ও তো বুঝতে পারছে না কি করা যায়, দুজন একই রকম ব্যক্তি সমাধান করতে পারছে না। তার ভালোই হলো, রাখাল রাজা যখন দায়িত্ব নিচ্ছে এই কেসটা শুনানি করার, তাহলে তাকে তার কাছেই পাঠানো হোক। তার জন্য সে কিন্তু পারমিশন দিয়ে দিল। দ্য কিং হুম দ্য কেস হ্যাড গ্রেটলি পাজল গ্র্যান্টেড দ্য পারমিশন শট। দ্য ফলোয়িং মর্নিং ওয়াজ ফিক্সড ফর দ্য ট্রায়াল, অর্থাৎ পরের দিন সকালবেলায় তার এই কেসের শুনানির জন্য দিন স্থির হলো। ট্রায়াল মানে হচ্ছে বিচার ব্যবস্থার শুনানি, বিচার চলবে, আলোচনা, কথাবার্তা, এর কথা শোনা, দুই পক্ষের কথা শোনা, এটাকে বলছে ট্রায়াল। দ্য নিট হার্ট কিং হু স থ্রু দ্য হোল বট উইথ হিম নেক্সট ডে এ ফায়াল উইথ এ ন্যারো নেক। সেই রাখাল রাজা who saw through the hole brought with him the next day a file with a narrow neck. পরের দিন যখন শুনানি হচ্ছে, সেই দিন রাখাল রাজা বিষয়টা ভালোভাবে বুঝতে পারার জন্য সে কী করলো, একটা বড় নেক মানে গলা, একটা শিশি নিয়ে এসলো, মানে শিশির বোতল, যে বোতলের মুখটা হচ্ছে সরু, সেই রকম একটা বোতল শিশি নিয়ে আসলো। দ্য ফলোয়িং মর্নিং নিয়ে আসলো উইথ এ ন্যারো নেক। দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য ঘোষ্ট ব্রাহ্মণ বোথ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য বার, অর্থাৎ সেই দিন সকলেই, যখন ট্রায়াল চলছে তখন ঘোষ ব্রাহ্মণ এবং অরিজিনাল ব্রাহ্মণ দুজনই সেখানে তাকে উপস্থিত করা হলো। আফটার এ গ্রেট ডিল অফ এক্সামিনেশন অফ উইটনেসেস, অর্থাৎ অনেক সাক্ষী, তার গ্রামের সাক্ষী, তার বাড়ির মা, তার বউ এবং আশেপাশের লোকজন, সমস্ত ব্যক্তি যারা এসেছে তাদের কাছ থেকে সাক্ষী নেওয়ার পর, অ্যান্ড অফ স্পিচ মেকিং এবং তাদের আলাপ আলোচনার পর, স্পিচ মেকিং বলতে ওই কথোপকথন, বিভিন্ন ব্যক্তির কথোপকথন, সেই সমস্ত ট্রায়ালে এই সমস্ত জিনিস হওয়ার পর, দ্য নিট হার্ট কিং সেইড, রাখাল রাজা বলল, ওয়েল, ঠিক আছে, আই হ্যাভ হার্ড ইনাফ, আমি সবটাই শুনলাম, যথেষ্টই শুনলাম আপনাদের কথা। আই উইল ডিসাইড দ্য কেস অ্যাট ওয়ান্স, এক্ষুনি আমি এই বিষয়টা সমাধান করে দিচ্ছি। হেয়ার ইজ দিস ফায়াল, এখানে এই যে বোতলটা আছে শিশি, হুইচ এভার অফ ইউ উইল এন্টার ইনটু ইট, যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে, শ্যাল বি ডিক্লেয়ার্ড বাই দ্য কোর্ট টু বি দ্য রাইটফুল ওনার অফ দ্য হাউস, দ্য টাইটেল অফ হুইচ ইজ ইন ডিসপিউট, অর্থাৎ যে এই বোতলের মধ্যে, দুজন ব্যক্তির মধ্যে যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে, সে এই কোর্টের তরফ থেকে, অর্থাৎ এই যে তোমার বিচার চলছে, এই বিচারালয়ের পক্ষ থেকে তাকে এই বাড়ির, যে বাড়িটা নিয়ে সমস্যা হচ্ছে, যে বাড়িটা বিতর্কের মধ্যে আছে, সে তাকে এই বাড়ির মালিক ঘোষণা করা হবে কোর্টের তরফ থেকে। তখন ব্রাহ্মণ সেট,
এই কথা শুনে হুইচ হাউস দ্য টাইটেল অফ হুইচ ইজ এন ডিসপিউট, আচ্ছা, যে যে বাড়িটা বিতর্কের মধ্যে আছে। নাও লেট মি সি হুইচ অফ ইউ উইল এন্টার, ঠিক আছে, এখন দেখা যাক তোমাদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে কে এই বোতলের মধ্যে ঢুকতে পারে। দ্য ব্রাহ্মণ সেইড, ব্রাহ্মণ তখন অবাক হয়ে গেল, যে অরিজিনাল ব্রাহ্মণ সে তো বুঝতে পারছে না প্ল্যানটা, রাজার প্ল্যানটা সে বুঝতে পারেনি। রাজা কিন্তু বুঝে গেছে বিষয়টা, হ্যাঁ, কিন্তু তার তো বোঝা সত্ত্বেও সে যেহেতু ট্রায়ালের নিয়ম, শুনানির নিয়ম, কথা শোনার, দুই পক্ষে শোনা, কথা শোনার, গ্রামের মানুষের কথা শোনার, এটা নিয়ম, সে বিষয়টা বুঝে যাওয়া সত্ত্বেও কিন্তু ট্রায়াল চালিয়ে গেছে, এবং শেষে বিষয়টা বোঝার জন্য সে এই সমাধান করার জন্য সে শিশিটা বোতলটা নিয়ে এসছে এবং এই কথাটা বলেছে। কিন্তু এই বিষয়টা তো আর আসল ব্রাহ্মণ বুঝতে পারছে না, সে তখন অবাক হয়ে গেল, দিয়ে বলছে, দ্য ব্রাহ্মণ সেড, ইউ আর এ নিট হার্ট অ্যান্ড ইয়োর ইন্টেলেক্ট ইজ দ্যাট অফ এ নিট হার্ট, অর্থাৎ তুমি হচ্ছে রাখাল রাজা আর তোমার বুদ্ধিমত্তাটা সে রাখালের মতোই, হ্যাঁ। হোয়াট ম্যান ক্যান এন্টার ইন্টু সাচ এ স্মল ফায়াল, হ্যাঁ, কোন মানুষটা এই ছোট্ট একটা ফায়ালের মধ্যে, শিশির মধ্যে ঢুকতে পারবে? আসল ব্রাহ্মণটাই প্রশ্ন করছে। ইফ ইউ, তখন রাজা বলছে, ইফ ইউ ক্যান নট এন্টার, যদি তুমি প্রবেশ করতে না পারো, সেট দ্য নিট হার্ট কিং, দেন ইউ আর নট দ্য রাইটফুল ওনার, তুমি যদি এই বোতলের মধ্যে ঢুকতে না পারো, তুমি রাইটফুল ওনার নও, তুমি সঠিক ব্যক্তি নও, তুমি সঠিক মালিক নও। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য ঘোস্ট, তখন এই কথা বলার পরে রাজা এবার সেই ঘোষ্ট ব্রাহ্মণের দিকে মোড় নিয়ে ঘুরে দাঁড়িয়ে বলছে, হোয়াট ডু ইউ সে, আপনি কি বলেন মশাই, টু দিস, এটার বিষয়ে আপনি কি ঢুকবেন, এটা বলছে। টার্নিং টু দ্য ঘোস্ট, সেই ঘোষ্টের দিকে ঘুরে বলল ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, ঘোষ ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম, অর্থাৎ তাকে ঘোষ ব্রাহ্মণের দিকে ঘুরে এবং তাকে সম্বোধন করে বলল, আপনি কি বলেন, আপনি কি ঢুকবেন এটার মধ্যে? ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফায়ার, যদি আপনি এই শিশির মধ্যে ঢুকতে পারেন, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স, তাহলে এই বাড়ি, এই বউ এবং এই মা আপনার। কাকে বলছে? ঘোষ ব্রাহ্মণকে বলল। তখন সে বলছে, অফকোর্স আই উইল এন্টার, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, আই উইল এন্টার, আমি প্রবেশ করব। সেড দ্য ঘোস্ট, ভূতটা বলল যে হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমি ওর মধ্যে ঢুকে যাব। হ্যাঁ, অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথা রেখে, টু দ্য ওয়ান্ডার অফ অল, সবাইকে অবাক করে দিল, অবাক করে, হি মেড হিমসেলফ ইনটু এ স্মল ক্রিয়েচার, সে নিজেকে তৈরি করলো একটা ছোট্ট ক্রিয়েচার, মানে প্রাণী। সে কি প্রাণী? লাইক অ্যান ইনসেক্ট, অর্থাৎ একটা পোকামাকড়ের মতন তার রূপ ধারণ করে নিল। ও তো ঘোস্ট, ও তো মানুষের রূপ যেমন ধারণ করেছে, তেমন পোকামাকড়ের রূপ ধারণ করতে পারবে। এইটা বিষয়টা তো রাখাল রাজা বুঝতে পেরেছিল। তখন সেই ঘোষটা কী করলো? ও তো বোকা, বুঝতে পারেনি ঘোষটার কী বুদ্ধি থাকে, ও বুঝতে পারলো না। ও তখন বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমি ও শিশির মধ্যে ঢুকে পড়বো, ব্যাস বাড়ি বউ সব আমার হয়ে যাবে পারমানেন্টলি। তখন ও কী করলো? পোকা হয়ে গেল, একটা পোকার রূপ ধারণ করে নিয়ে এন্টার্ড ইনটু দ্য ফায়ার, এবং সেই ফায়ালের মধ্যে, শিশির মধ্যে কিন্তু ঢুকে পড়ল। দ্য নিট হার্ট কিং ফোর্থ উইথ কুকড আপ দ্য ফায়াল, ফোর্থউইথ অর্থাৎ সেই রাখাল রাজা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ, ফোর্থউইথ তৎক্ষণাৎ, কুকড আপ দ্য ফায়াল অর্থাৎ শিশির মুখটাকে সে বন্ধ করে দিল, কুকড আপ, অ্যান্ড দ্য ঘোস্ট কুড নট গেট আউট, যেই বন্ধ করে দিল, ভূত তো আর বেরোতে পারবে না বোতল থেকে, আর বেরোতেও পারল না। দেন এবার অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণকে অ্যাড্রেস করে বলছে, সম্বোধন করে বলছে, দ্য নিট হার্ট কিং সেইড, সেই রাখাল রাজা বলল, থ্রো দিস ফায়ার ইনটু দ্য বটম অফ দ্য সি, এই শিশিটাকে নিয়ে গিয়ে তুমি সমুদ্রের মাঝখানে ফেলে দাও গা, বটম অফ দ্য সি, সমুদ্রের মধ্যে ফেলে দাও গা, অ্যান্ড টেক পজেশন অফ ইয়োর হাউস, এবং তুমি তোমার বাড়ির অধিকার নাও গা, ওয়াইফ অ্যান্ড মাদার, তোমার বউ, তোমার মা, এদের অধিকার তুমি নাও গা, এটা তোমার হয়ে গেল আজ থেকে। দ্য ব্রাহ্মণ ডিড শো, ব্রাহ্মণ ঠিক তাই করলো, অ্যান্ড লিভড হ্যাপিলি
ফর মেনি ইয়ার্স, এবং তারপর থেকে সেই ব্রাহ্মণ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অ্যান্ড বিগট সন্স অ্যান্ড ডটার্স, এবং পরবর্তীতে তাদের পুত্র এবং কন্যা সন্তান হলো। হেয়ার মাই স্টোরি এন্ডেড, এখানেই আমার গল্প শেষ হলো। মানে যারা এরকম কাহানি বলতো শেষে এরকম বলতো, এখানেই আমার গল্প শেষ হলো। দ্য নাতিয়া থর কি উইদারেথ এটসেট্রা, এটসেট্রা মানে ইত্যাদি। অর্থাৎ এখানেই কি বলছেন, নোটে গাছ মারিয়ে গেল, এখানেই আমার গল্প শেষ হয়ে গেল। ব্যাস, এই হচ্ছে তখনকার দিনের লোককথার গল্প।